ক্যাম্প নোকে আসলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের কমপ্লিট করার একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু ক্যাম্প নো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কমপ্লিট হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ এখনও পর্যন্ত যা রিউমার বা যা খবর, ওয়ার্ল্ড ফুটবলের যা নিউজ দেখলাম, তো এখানে ক্যাম্প নোকে যেভাবে করে মানে উপস্থাপন করা হচ্ছে ওয়ার্ল্ড মিডিয়ার সামনে, এটাতে আসলে পসিবল না বার্সেলোনার ক্যাম্প নোতে ব্যাক করা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। কারণ এখনও পর্যন্ত লম্বা অনেক কাজ বাকি আছে। তার মধ্যে হচ্ছে আপনার গ্যালারি সংক্রান্ত বিষয়, ফ্লাশ লাইট সংক্রান্ত বিষয়, মাঠের মধ্যে ঘাস বসানোর বিষয়, ড্রেসিং রুমের একটা বিষয় আছে। একটা প্রপার স্টেডিয়াম এবং একটা প্রপার ড্রেসিং রুম, একটা প্রপার মানে বসার জন্য সিট, এগুলো যদি পারফেক্টলি না হয় তাহলে মাঠের মধ্যে খেলা দেওয়া পসিবল না। এবং বার্সেলোনা এই জায়গা থেকে অনেক বেশি ব্যাকফুটের মধ্যে আছে, কারণ বার্সেলোনার যেটাই আসলে মূল কেন্দ্র, আপনার এই যে ক্যাম্প নো, এই ক্যাম্প নোর মধ্যে যতদিন না ম্যাচ ফিরতেছে ততদিন পর্যন্ত বার্সেলোনা এই মানে একটা সচ্ছল অবস্থার মধ্যে আসতে পারবে না। কারণ ক্যাম্প নো থেকে বার্সেলোনা অনেক বড় একটা রেভিনিউ পায়। সামনে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র দিবে, যেখানে কিনা বার্সেলোনাকে আসলে সিলেক্ট করতে হবে বার্সেলোনা আসলে ক্যাম্প নোতে ম্যাচ আনতে পারবে কিনা, নাকি বার্সেলোনাকে অপোজিট আরও একটা স্টেডিয়াম যেখানে বার্সেলোনার হোম ম্যাচ হিসেবে ইউজ করা হবে। তো বার্সেলোনা এখন ওই সিস্টেমের মধ্যেই পড়ে আছে, যেখানে কিনা বার্সেলোনার হাতের মধ্যে এখন কমপ্লিট একদম মানে কী বলে এটাকে, বাজে অবস্থার মধ্যে পড়ে গেছে, যেটার মধ্যে ক্যাম্প নো ভার্সেস বার্সেলোনার খেলোয়াড়দের আসলে হোম ম্যাচ যেই মাঠের মধ্যে অনুষ্ঠিত হবে, এখানে একটা বিস্তর ফারাক আমরা দেখতে পাচ্ছি। তো বার্সেলোনাকে ক্যাম্প নোর মধ্যে যদি খেলা ফিরাতে হয় তাহলে আরও কিছু সময় আমার মনে হয় লাগতে পারে। এটা সম্ভবত আপনার ধরেন যে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরের দিকে পরিপাটি হতে পারে বার্সেলোনার ক্যাম্প নোর আনুষ্ঠানিকতা। আমরা বার্সেলোনার আসলে হোম গ্রাউন্ড ক্যাম্প নো ছাড়া অন্য কোনো কিছুই দেখি না। যাই হোক, এই কথাটা বলার কারণ হচ্ছে যে সামনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র দিবে, যে ড্রর মধ্যে আসলে বার্সেলোনার হোম গ্রাউন্ড ক্যাম্প নো, যেটা চিরচেনা মুখ আমরা দেখেছিলাম, এই হোম গ্রাউন্ডের মধ্যে কাজ চলতেছে লম্বা সময় ধরে, স্পটিফাই ক্যাম্প নো একটা টাইটেল অ্যাড হলো এখানে। তো এইটার জন্য আসলে একটা ব্যাপার স্যাপার। আজকে বার্সেলোনার দ্বিতীয় নম্বর ম্যাচ লা লিগা লেভান্তের সাথে। এই ম্যাচটা বার্সেলোনার জন্য, লেভান্তে মোটামুটি ব্যালেন্স একটা দল, লেভান্তের সাথে খেলা এতটাও সহজ না। অনেক মানে তারাও ফাইট ব্যাক করে বার্সেলোনার এগেনস্টে বলেন বা লা লিগার যে কত টিম আছে ওগুলোর মধ্যে। তো প্রত্যেকটা টিম, প্রত্যেকটা দল আসলেই চাইবে, কেউ কাউকে ছাড় দিতে চাইবে না এখানে। এখানে কিন্তু বার্সেলোনা আরও একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে আজকেও কিন্তু বার্সেলোনা আপনার এই যে ব্যালেন্সিয়ার লেভান্তের মাঠে যাই খেলবে। তো লেভান্তের মাঠে যাই খেলা, এটা বার্সেলোনার জন্য ডিফিকাল্ট হবে, কারণ বার্সেলোনা বরাবরের মতনই অ্যাওয়ে ম্যাচের মধ্যে একটা প্রেশার নিয়ে কাজ করে থাকে। এই জায়গার মধ্যে কিছুটা আসলে রিমার যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে জোয়া কুন্দে 2030 সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছে। এর মধ্যে আপনার আরও একটা বিষয়, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর এখনও পর্যন্ত চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয় বা এই সেই এগুলো নিয়ে এখনও পর্যন্ত প্রপার কোনো নিউজ আমরা এখনও পাইনি যে সে কত সাল পর্যন্ত আসলে বার্সেলোনার সাথে আছেন। এগুলা একটা পরিস্থিতি। তবে কোন্দে বার্সেলোনার মধ্যে 2030 সাল পর্যন্ত থাকা, এটা আসলে বার্সেলোনার জন্য একটা পজিটিভ সাইন, যেটার মধ্যে আসলে বার্সেলোনা দলটা লং একটা সার্ভিস পাইতে যাচ্ছে। তো বার্সেলোনা এখানে আসলে একটা মানে কি বলে এটাকে, ক্লেভার মুভমেন্ট যেটাকে বলে, ক্লেভার মুভমেন্ট, এই ক্লেভার মুভমেন্টটা হচ্ছে বার্সেলোনা যতগুলা ইয়ং ট্যালেন্ট বলেন বা যতগুলো নির্ভরশীল বা নির্ভরযোগ্য খেলোয়াড় বলেন, যেমন আপনার পেদ্রি, গাভি, তার পরবর্তীতে ফ্র্যাঙ্কি ডিয়ং, তারপরে কুন্দে, তার পরবর্তীতে কোবার্সি, রোনাল্ড আরাউহো, ফারান তোরেস, লামিন ইয়ামাল, এই খেলোয়াড়গুলোকে লং টাইম চুক্তিবদ্ধ করে রাখছে বার্সেলোনা। লং টাইম চুক্তিবদ্ধ করে রাখা এটা আসলে কিন্তু যে কোনো দলের জন্য একটা প্লাস পয়েন্ট। হয়তো বা ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা মানে ওই রকম কোনো প্লেয়ার বার্সেলোনা দলের মধ্যে সাইন করায়নি, কিন্তু বার্সেলোনা যে খেলোয়াড়গুলো আসলে বর্তমানে স্কোয়াডের মধ্যে আছে এগুলোকে লং টাইম দলের মধ্যে রাখতে পারাটাও কিন্তু একটা বড় সড়ো একটা ব্যাপার। ওরা যদি চলে যেতে চায় তাহলে তাদের জন্য নির্ধারিত রিলিজ ক্লজ যত নির্ধারণ করা হয়েছে, তাহলে অপোনেন্ট যে কিনতে যাচ্ছে তাকে সেই রিলিজ ক্লজ পরিশোধ করেই কিন্তু তাদেরকে কিনতে হবে। এতে করে বার্সেলোনা ফিনান্সিয়ালভাবে বেনিফিট হবে, এটা বার্সেলোনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো বার্সেলোনার এই ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে এটাও নিয়ে হালকা করে একটু কথা বলি।
বার্সেলোনার ম্যাচটা মোটামুটি বার্সেলোনা আজকের এই ম্যাচটা খুব সম্ভবত আপনার এই যে 2-0 গোলে জিতার অনেক বড় চান্স আছে। আমি এটা কেন বলছি, কারণ অ্যাওয়া ম্যাচ, এর পরবর্তীতে বার্সেলোনার নতুন ট্যাটিক্স আমরা কিছু পরিবর্তন দেখতে পেলাম ট্যাটিক্সের মধ্যে, যেটা হচ্ছে আপনারা দেখেন যে আগে রাশফোর্ড ছিল না, আগে মনে করেন আপনার নতুন খেলোয়াড় আপনার রনি বার্জি ছিল না, এখন তারা আসছে, তাদেরকে নিয়ে আলাদা ট্যাটিক্স আছে। তো সেই জায়গার মধ্যে রাইট উইং বলেন বা স্ট্রাইকার পজিশনে বলেন বা লেফট উইংয়ের মধ্যে বলেন, মার্কো রাশফোর্ডকে ইউজ করার দারুণ একটা চান্স আছে। মার্কো রাশফোর্ড যদিও বা প্রথম ম্যাচে কিছুটা ছন্দ হারা ছিল, তবে তবে এই ম্যাচের মধ্যে হয়তো বা মার্কো রাশফোর্ড কিছুটা সময় বেশি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কো রাশফোর্ডকে আসলে সময় যদি না দেয়, সে বার্সেলোনার যে প্লেয়িং সেন্স, এই সেন্সটার সাথে যদি অ্যাড করতে না পারে, তাহলে এখানে একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। তো লামিন ইয়ামাল তো যথারীতি একদম বেস্ট খেলে থাকেন, এবং সে ইতিমধ্যেই আর্জেন্টাইন একটা সিঙ্গারের সাথে ডেটিংয়ের মধ্যে আপনার এই যে প্রথম ম্যাচ শেষ করে ডেটিং করছে। বয়সে অনেক বড় মহিলাদের সাথে ডেটিং করছে, অনেক বড় কলিজা, অনেক বড় হয়ে গেছে, 18+। এটাও কিন্তু একটা বিগ সাইন যে না, তার এখন অ্যাডাল্ট হয়েছে, বয়স বাড়ছে, এখন সে ইন্ডিপেন্ডেন্সভাবে চলাফেরা করতে পারে। হ্যাঁ, এটা একটা আমরা দেখতে পাচ্ছি। তো সে যেরকম গার্লফ্রেন্ড ইয়া নিয়ে ঘুরছে, সেভাবে করে মাঠের মধ্যেও বল নিয়ে ঘুরবে, প্রতিনিয়তই বল নিয়ে সে তো আমরাও চরকির মতন ঘুরতেই থাকে ড্রিবলিং, পাসিং, ক্রিয়েটিভিটি, গোল। এবং প্রথম ম্যাচে গোল করে দিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। সে 40টা 50টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরুক, কিন্তু সে যদি খেলা ভালো খেলে তাহলে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এবং সেটা আমাদের নাম্বার 10 এবং আমাদের নাম্বার 10-এর মর্যাদা সে রক্ষা করতে পারলো। এটাই আমাদের দেখার জন্য বাকি আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে রবার্ট লেভানডস্কি ইনজুরি থেকে ব্যাক করবে বা আজকে স্কোয়াডে থাকবে কিনা সেটাও দেখার বিষয়, কারণ তার ইনজুরি আসলে তত বেশি ভয়াবহ না। যদি সে দলের মধ্যে থাকে সেটা দলের জন্য কারণ বেস্ট, কারণ দলের পারফেক্ট নাম্বার 9 সেই, কারণ সেই ছাড়া দল পরিপূর্ণ নয়, সেটাও আমরা খুব ভালো করেই জানি। ফারান তুরেস যদিও বা ব্যাকআপ খেলোয়াড় হিসেবে আছেন, মার্কো রাশফোর্ডও ব্যাকআপ খেলোয়াড় হিসেবে আছেন, সেটা মুখ্য বিষয় না। মেইন নাম্বার 9 দলের মধ্যে ফিট থাকা, সেটাই মুখ্য বিষয়। তো তার অবর্তমানে মার্কো রাশফোর্ড বলেন বা ফারান তোরেস বলেন, তারা যদি ভালো খেলে থাকে তাহলে সেটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। তো লেটস সি ম্যাচের আসলে প্রেডিকশন আমি যদি বলি, ম্যাচ 2-0 এইভাবে একটা প্রেডিকশন আমি বলছি, কারণ বার্সেলোনার আওয়ে ম্যাচের রেশিও অনেক অনেক লো লেভেলের, এটা আমি বলেছিলাম। প্রি সিজনের ম্যাচের সাথে এই লা লিগার অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে লাভ নেই, এই জন্য 2-0 বার্সেলোনা উইন হবে। এটা খুব সম্ভবত এরকম হওয়ার চান্স আছে। লেটস সি, আসলে ম্যাচের রেজাল্ট দেখলেই বুঝতে পারবো কী হয়।